অধ্যায় 11 জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি পরিধি হচ্ছে ব্লু বায়োটেকনোলজি, ককমুকুল কালচার, মেরিস্টেম কালচার, মাইক্রোপ্রোপাগেশন, গ্লাসিয়া কালচার, দৈহিক কোষ থেকে ভ্রূণ উৎপাদন, পরাগধানী কালচার, ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, রেড বায়োটেকনোলজি, হোয়াইট বায়োটেকনোলজি, মাতৃ উদ্ভিদ এবং এক্সপ্লান্ট নির্বাচন কালচার মিডিয়াম এবং হচ্ছে আবাদ মাধ্যম তৈরি, জীবাণুমুক্ত ও নির্বীজীকরণ, তারপর হচ্ছে মিডিয়াম এক্সপ্লান্টের টিস্যু স্থাপন, তারপর হচ্ছে গ্লাসের সৃষ্টি, বংশবৃদ্ধি, মূল উৎপাদন, লাইস স্থানান্তর এবং ছাড়া উৎপাদন, চারা টব স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশে যত মানব পর্যায়ে স্থানান্তর, টিস্যু কালচার আর প্রকারভেদ, তারপর হচ্ছে ধাপসমূহ পদার্থের হচ্ছে যন্ত্রপাতি, তারপর হচ্ছে গবেষণা করে গাছের উপকরণ, তারপর হচ্ছে রাসায়নিক দ্রব্য, জীবাণুমুক্ত পরিবেশে, তারপর হচ্ছে কালচার কৌশল হলো ও তারপর হচ্ছে উন্মোচিত উদ্ভাবন, টিস্যু কালচার কৌশল, তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে মেরিস্টেম কালচারের উদাহরণ হচ্ছে টমেটো, আনারস, তারপর হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন উদাহরণ হচ্ছে বেল তুতে, তারপর সোমাটিক অ্যামব্রাজেনেসিসের উদাহরণ হচ্ছে বেগুন, টমেটো, সোমোগ্লাইনাল ভেরিয়েশন হচ্ছে গোলালু, স্ট্রবেরি, তরমুজ, ইনফেডার সিলেকশন হচ্ছে গোলালু, ধানা, কম, কলা, এন্থার কালচার হচ্ছে পেঁপে, তুরা, তামাক, এমব্রা কালচার হচ্ছে বেল পেঁপে, বেগুন, তারপর হচ্ছে প্রোটোপ্লাস্টা কালচার, তারপর হচ্ছে তামাকা, লেবু, পেঁপে, সরিষা, আলু, রিগামেন্টের উদ্ভিদের টিস্যু, তামা, তারপর হচ্ছে এনজাইম, কাঙ্ক্ষিত জিন, তারপর হচ্ছে পরিপূরক জিন, তারপর হচ্ছে এনজাইমের মধ্যে হচ্ছে এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন জিন, যে এনজাইম দ্বারা তারপর হচ্ছে ডিএনএর মাধ্যমে হচ্ছে কাঙ্ক্ষিত অংশ গঠন করা থেকে, তারপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের মধ্যে রয়েছে ইকোরাই, তারপর হচ্ছে ইস্কারাকোলাই, তারপর হচ্ছে ইকো রাই 2, ইকো R2, তারপর হচ্ছে ইস্কারাকোলাই, তারপর হচ্ছে এনজাইমের নাম বা হাই হচ্ছে ব্যাসিলাস অ্যামাইলো কোএফিসিয়েন্স, তারপর হচ্ছে 102 হচ্ছে হেমোফিলাস, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে ACPA, তারপর হচ্ছে হেমোফিলাস, তারপর হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এই এনজাইম দ্বারা ডিএনএর কাঙ্ক্ষিত অংশ গঠন করা হতে রিভার্স ট্রান্সক্রিপ্টেন্স এনজাইম, এমআরএনএ এর পূরক, তারপর হচ্ছে সিডিএনএ অনুক্রমে সৃষ্টি করা হতে ডিএনএ পলিমারেজ এনজাইম, তারপর হচ্ছে অনুরূপ ডিএনএ তৈরি করে নিউক্লিয়াস এনজাইম, তারপর হচ্ছে ডিএনএ অসমান প্রান্তকে কেটে সমান করে ট্রান্সফারেন্স এনজাইম, ডিএনএ স্টিকের প্রান্ত তৈরি করে ডিএনএ লাইগেস এনজাইম, তারপর হচ্ছে জোর লাগিয়ে রিকম্বিনেন্টেড ডিএনএ তৈরি করা থাকে জিন ক্লোনিং এ জিনের উৎস, তারপর হচ্ছে বিনা কাটারাই র্যান্ডম তৈরি, তারপর হচ্ছে ক্রোমোজোমের খণ্ড, তারপর হচ্ছে সুনিশ্চিত এমআরএনএ এবং রিভার্স ট্রান্সক্রিপশনে কমপ্লিমেন্টারি ডিএনএ, তারপর হচ্ছে গবেষণা করে, তারপর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, তারপর হচ্ছে কর্তৃক, তারপর হচ্ছে বিশেষ প্রক্রিয়া তৈরিকৃত ডিএনএ খণ্ড কৌশল ভিডিওর মাধ্যমে হচ্ছে কসমেটিয়া এবং প্লাজমিডিয়া এবং হচ্ছে ট্রান্সপোজিশন এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে বিশেষ ভাইরাসের পিসিআর প্রযুক্তি, তারপর হচ্ছে ব্যবহার হচ্ছে কৃষিক্ষেত্রে, তারপর হচ্ছে অধিক ফলনশীল, তারপর হচ্ছে উদ্ভিদের জাতের সৃষ্টি, তারপর হচ্ছে গ্লুটেনের সৃষ্টি, ফ্লেভার, তারপর হচ্ছে সেভার ট্রামের সৃষ্টি, পতঙ্গ উদ্ভিদের সৃষ্টি, গুণগত মান উন্নয়নের নাইট্রোজেন স্থিতিকরণে দ্বিতীয় মান দ্বিতীয় সৃষ্টি এবং ট্রান্সজেনিক, তারপর হচ্ছে উদ্ভিদের সৃষ্টি, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে রোগ প্রতিরোধক্ষম, তারপর হচ্ছে জাত উদ্ভাবন, তারপর হচ্ছে নতুন উপকরণ সৃষ্টিতে, তারপর চিকিৎসা ক্ষেত্রে মানব ইনসুলিন উৎপাদন, তারপর হচ্ছে মানব গ্রোথ হরমোন ইন্টারফেরন, তারপর হচ্ছে ভ্যাকসিন, তারপর হচ্ছে এটি, তারপর হচ্ছে প্রোটিন উৎপাদন, তারপর হচ্ছে মানব জিনা থেরাপি, ফঙ্গাল পুনর্গঠন ওষুধ, তারপর হচ্ছে বংশগতীয় রোগ নির্ণয়, গর্ভের শিশু পরীক্ষা, তারপর হচ্ছে বায়োরিয়েক্টর, মলিকুলার ফার্মিং, তারপর হচ্ছে এনজাইম উৎপাদন, জিনোম সিকোয়েন্সিং হচ্ছে প্রয়োগ ক্ষেত্র, তারপর হচ্ছে ফরেন্সিক বিজ্ঞানে, তারপর হচ্ছে কৃষি বিজ্ঞানে, মশা নিয়ন্ত্রণে, ক্যান্সার গবেষণায়, তারপর হচ্ছে সমুদ্র গবেষণায়, তারপর হচ্ছে সমুদ্র গবেষণায়, তারপর হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট, তারপর হচ্ছে বল ব্যবহৃত প্রোটিন হচ্ছে ওষুধে, তারপর হচ্ছে উৎপাদিত হচ্ছে প্রোডাক্টস যেমন প্রয়োগ, তারপর হচ্ছে ইন্টারফেরনের প্রয়োগ হচ্ছে ক্যান্সার, ওভারিজনিত সংক্রমণ, ইউরো কানেক্স হচ্ছে রক্ত সংবন্ধ জটিলতা এবং হচ্ছে প্লাজমা জিনন যেন সক্রিয় ইনসুলিনের ব্যবহার হচ্ছে ডায়াবেটিক চিকিৎসা, হিউম্যান ফ্যাক্টরের 4 হচ্ছে হিমোফিলিয়া চিকিৎসায়, তারপর হচ্ছে লিম্ফো লাইন্স হচ্ছে, তারপর হচ্ছে সক্রিয়, তারপর হচ্ছে হিউম্যান কার্যকারিতা হচ্ছে রামাদ বিমান হচ্ছে শল্য চিকিৎসায়, তারপর হচ্ছে র্যাবিস ভাইরাস অ্যান্টিজেন হচ্ছে জলাতঙ্ক রোগ চিকিৎসায়, তারপর হচ্ছে টিস্যু প্লাজমা অ্যাক্টিভেটর হচ্ছে রিজের রোগ চিকিৎসা এবং হচ্ছে রক্ত সংবন্ধ জটিলতা এবং হচ্ছে প্লাজমিনেশন সংক্রমণ, তারপর হচ্ছে সোমাস্ট্রেসিন বামনত চিকিৎসায়, জিনোমান সিকুয়েন্সের পরীক্ষিত হচ্ছে ফরেনসিক চিকিৎসায়, তারপর হচ্ছে মশা নিয়ন্ত্রণ থেকে ক্যান্সার গবেষণায়, সমুদ্র গবেষণায়, উদ্ভিদ গবেষণায়, হিউম্যান জিনোম প্রজেক্টে, তারপর হচ্ছে দ্রুত হচ্ছে কৃষিক্ষেত্রে, তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, খাদ্য ও পানি উৎপাদনে, পরিবেশের রক্ষা এবং হচ্ছে খনিজ লাভ আহরণে, তারপর সম্ভাবনা হচ্ছে জিনোম স্ক্যানিং, তারপর হচ্ছে সিস্টেম সেল, তারপর হচ্ছে জিন থেরাপি এবং হচ্ছে RNNI, তারপর হচ্ছে মাইক্রো RNA, তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি, জিএম অনুজীব। ইন্টারফেরন এক ধরনের উচ্চনাবিকা ওজন সম্পন্ন, তার হচ্ছে প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি এবং হচ্ছে ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। তার হচ্ছে 1957 সালে কাজেক্স জিন লিন্ডারম্যান তার হচ্ছে ইন্টারফেরন আবিষ্কার করেন। তার স্বাভাবিক অবস্থায় ভাইরাস আক্রান্ত 2 দিনের মধ্যে মানবদের অধিকাংশ কোষ ইন্টারফেরন উৎপন্ন করে। বর্তমানে হেপাটাইটিসের চিকিৎসায় ইন্টারফেরন ব্যবহার করা থাকে। ইনসুলিন, তার হচ্ছে ইনসুলিন এক ধরনের হরমোন যা মানব অগ্নাশয়ে আইসোটোপ সাবল্যাঙ্গার থেকে গঠিত হয়ে থাকে। ইনসুলিন 2টি পলিপেপটাইড চেইন সিঙ্গল এবং সিঙ্গল বির মাধ্যমে সমন্বয়ে গঠিত হয়ে থাকে। পলিপেপটাইড 2টি পৃথকভাবে উৎপাদন করার মাধ্যমে সংযুক্ত হয়ে চক্রীয় ইনসুলিন তৈরি করে। ইমিউন সিস্টেম হচ্ছে বহিরাগত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিষ, অন্য কোনো ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিটি মানবতে এটি প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, তাদেরকে ইমিউন সিস্টেম বলা থাকে। ইরিথ্রোপয়েটিন EPO, তারপর হচ্ছে আমাদের ইরিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন তৈরি করে যা রক্তের প্রবাহ থেকে অস্থিমজ্জা বোন ম্যারোতে প্রবেশ করে। তার হচ্ছে EPO অস্থিমজ্জা কোষকে বিভাজন করে দিতে করে এবং হচ্ছে প্রচুর আবিষ্কৃত লোহিত রক্ত নিকাশ তৈরি হয়ে থাকে। খেলা আছে, তারপর হচ্ছে উদ্ভিদের টিস্যু কালচার সময় অবিন্যস্ত কোষে কোষে খেলা আছে বলা থেকে, তারপর হচ্ছে গোল্ডেন রাইস, তারপর হচ্ছে ইঙ্গোপট্রিক আছে, তারপর হচ্ছে পিটার
বাহির এবং হচ্ছে রিকম্বিনেটেড ডিএনএ প্রযুক্তির মাধ্যমে হচ্ছে জ্যাপনিক টাইপের ধানে ড্যাফোডিল তার হচ্ছে উদ্ভিদের বিটা ক্যারোটিন এবং সারানা তৈরির স্থাপনকে তার হচ্ছে গোল্ডেন রাইস উদ্ভাবন করেন। এই ধরনের চাল দেখতে হচ্ছে গোল্ডেন বা হচ্ছে সোনালী রঙের চাল এবং ডালের ভাত খেতে এবং শিশুরা ভিটামিন এবং আয়রনের অভাবজনিত রোগের লক্ষণ অভাব হবে না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো জীবকোষ থেকে এটি নির্দিষ্ট জিনে আধার হচ্ছে ডিএনএ ডিম্বাণু খণ্ড করে বিভিন্ন কোষের জীবকোষে ডিএনএ একসাথে জোড়া দিয়ে কাঙ্ক্ষিত ডিএনএ বৈশিষ্ট্যটা প্রকাশ করার কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ার বা জিন প্রকৌশল বলা থাকে। অন্য কথা কাঙ্ক্ষিত নতুন জীব সৃষ্টির জন্য কোনো জীবের তার হচ্ছে ডিএনএ পরিবর্তন করে জিন প্রকৌশল বলা থাকে জিনোম সিকোয়েন্সিং। এটি ডিএনএকে সূত্র রেখে 4টি বেস এবং হচ্ছে গুয়ানিন এবং হচ্ছে সাইটোসিন থায়ামিন নিয়ম মেশনে মিশ্রিত থাকে। তার নির্ণয়ের জন্য জিনোম সিকোয়েন্সিং বলা থেকে মানুষের প্রাণী উদ্ভিদ জীবে তারপর হচ্ছে এই সিকোয়েন্সিং জিনোমের অনেক জায়গা তার হচ্ছে তথ্য মুক্ত করা হয়েছে। তারপর হচ্ছে জীব প্রযুক্তি জীবন্ত উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী অণুজীব এবং হচ্ছে এদের অংশবিশেষে ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার হচ্ছে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ প্রাণী অণুজীবে উৎপাদনে প্রকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি। জিন থেরাপি জিন প্রকৌশল প্রক্রিয়ায় ভাইরাসের মাধ্যমে মানবদের অসুস্থ জিনের দ্বারা প্রতিস্থাপনকে জিন থেরাপি বলা থাকে জিনোম। তারপর হচ্ছে কোনো জীবের হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমে তার হচ্ছে বিদ্যমান সকল বংশগতীয় জিন বা ডিএনএ সমাকে জিনোম বলা থাকে। জিনগুলোনি তার হচ্ছে জিনোক্লোনিং হলো ডিএনএ পৃথক করে তার হচ্ছে কোনো বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত চিহ্নিত করে তার হচ্ছে ওই জিনকে হুবহু কপি করা। তারপর হচ্ছে সহজ কথায় কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি বা সংখ্যা বৃদ্ধি হচ্ছে জিন ক্লোনিং টিস্যু কালচারে তার হচ্ছে গবেষণা আকারে গাছের পাত্র থেকে জীবাণু মুক্ত তার হচ্ছে পরিবেশে তার হচ্ছে কৃত্রিম পুষ্টির মাধ্যমে কালচার মিডিয়াম এবং উদ্ভিদের বিভাজন ক্ষম কোষে এবং হচ্ছে টিস্যু অঙ্গের বৃদ্ধি বিভাজন প্রতিপালনকে টিস্যু কালচার বা হচ্ছে টিস্যু আপাত বলা হয় থাকে রটিপোটেন্সি। উদ্ভিদের যে কোনো বিভাজন ক্ষম সজীব কোষা বা টিস্যু হতে পূর্ণাঙ্গ উদ্ভিদে তৈরি হওয়ার ক্ষমতা রটিপোটেন্সি বলা থাকে। যেহেতু এই প্রক্রিয়া ক্ষুদ্র অংশ ব্যবহারের মাধ্যমে হচ্ছে পূর্ণাঙ্গ উদ্ভিদে তৈরি হয়ে থাকে তাই একে মাইক্রো প্রোপাগেশনও বলা থাকে। ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব উদ্ভিদের সৃষ্টি করা থাকে সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলা থাকে। ডায়াবেটিক কোনো কারণে অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে তার হচ্ছে অথবা কম নিঃসৃত হলে তার হচ্ছে নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে তার হচ্ছে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে তাদেরকে ডায়াবেটিক্স বলা থাকে। ন্যানো টেকনোলজি এই প্রযুক্তি দ্বারা পদার্থের আণবিক পরিবর্তন ঘটিয়ে মানুষের ইচ্ছা মতো বর্জ্য বস্তু ডায়াবেটিক্স কোনো কারণে অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে এবং কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিনের অকার্যকর হলে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকে ডায়াবেটিক্স বলা থেকে। ন্যানো টেকনোলজি এই প্রযুক্তি দ্বারা পদার্থের আণবিক পরিবর্তন ঘটিয়ে মানুষের ইচ্ছা মতো জৈব বস্তুর উৎপাদন করা যায়। প্লাজমিড প্লাজমিড ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অনুকে প্লাজমিড বলা থাকে। ল্যাটার বার কনিশা পাওয়া এবং হচ্ছে ইগোলাই। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান। এছাড়াও কিছু প্রকৃত কোষেও তার হচ্ছে প্লাজমিড পাওয়া যায় যেমন হচ্ছে ইস্ট তার হচ্ছে প্লাজমিডের ডিএনএ অনু প্রতিলেপন করতে পারে। টমেটো তার হচ্ছে আলু টমেটো তার হচ্ছে ট্রান্সমিশন টিস্যুর মাধ্যমে হচ্ছে উদ্ভিদের মাধ্যমে হচ্ছে দেওয়া হয়ে থাকে। তার হচ্ছে ব্লু বায়োটেকনোলজির দ্বারা হচ্ছে বায়োটেকনোলজি জড়িয়ে এবং হচ্ছে সামুদ্রিক পরীক্ষা করা হয়ে থাকে। বায়োরিয়েক্টর তার হচ্ছে যখন ট্রান্সজেনিক প্রাণীদের দ্রুত রক্ত এবং মূত্র থেকে ওষুধ আরোহণ করা হয় থাকে তখনকার বায়োরিয়েক্টর বলা থাকে। বেটারটা বাহক বা ডিএনএ দাতা জীব বা তারপর সংগৃহীত কাঙ্ক্ষিত ডিএনএ ঘনকারী যে ডিএনএ অনুর সাথে জুড়িয়ে তার পরবর্তী গেলে তাদের সংখ্যা বাড়ানো এবং ব্যক্ত করা যায় তাদেরকে ডিএনএ বলে। মলিকুলার ফার্মিং তার হচ্ছে ট্রান্সজেনিক প্রাণীদের দ্রুত রক্ত এবং মূত্র থেকে ওষুধ আহরণকে মলিকুলার ফার্মিং বলা থেকে। মেরিস্টেম কালচার উদ্ভিদের শিশুমুখী অগ্রভাগে শিশুকে মেরিস্টেম বলা থেকে। মেরিস্টেম কালচারের মাধ্যমে উৎপাদিত চারা গাছ থেকে সাধারণত রোগমুক্ত হয় কারণ মেরিস্টেম টিস্যুতে কোনো রোগ জীবাণু থাকে না। মাইক্রোপ্রোপাগেশন যে প্রক্রিয়া তার হচ্ছে উদ্ভিদের কোনো ক্ষুদ্র অংশ ব্যবহার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা যায় তাদেরকে মাইক্রোপ্রোপাগেশন বলা থাকে। রেস্ট্রিকশন এনজাইম তার হচ্ছে এক ধরনের এনজাইম যা বহিরাগত ডিএনএ অনুকে তার হচ্ছে নিশ্চিত স্থানে বর্ধন করা যায়। আণবিক নামে পরিচিত এই এনজাইমগুলো তার হচ্ছে বহু ব্যাকটেরিয়া কোষে উৎপন্ন হয়ে থাকে। তার হচ্ছে দাতা জীব দেহ থেকে কাঙ্ক্ষিত জিন গ্রহণের মাধ্যমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। রিপ্রোডাক্টিভ ক্লোনিং জনপদ্ধতিতে দাতা কোষেরা তার হচ্ছে ডিএনএর মাধ্যমে হচ্ছে প্রতিচ্ছবি এবং হচ্ছে সম্পূর্ণ নতুন প্রজন্ম সৃষ্টি করা হচ্ছে। রিপ্রোডাক্টিভ ক্লোনিং তার হচ্ছে ডলিন নামক ভাইরাস সৃষ্টি হয়ে থাকে 1996 সালে। সাইব্রিডে তার হচ্ছে যখন দুটি কোষের মিলনে নিউক্লিয়াসে মিলন না করে তার হচ্ছে প্রোটোপ্লাজমের মিশ্রণ না ঘটে তখন তাদেরকে সাইব্রিডে বলা থেকে। প্রোটোপ্লাজমের মিলনকে সাইটোপ্লাজমে বিশেষ গুণ স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনীয় স্থানান্তর সময় এবং স্থানান্তর ঘটিয়ে তার হচ্ছে নতুন জাতের উদ্ভিদে উৎপাদন করা সম্ভব হচ্ছে। স্টেম কালচার এই ধরনের কোষে দেহের যে কোনো কোষে অঙ্গের মাধ্যমে তৈরি করতে সক্ষম হয় থাকে। হিউম্যান প্রকৌশল এবং হচ্ছে জীব প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদন কৌশল আবিষ্কার করে আমেরিকা লিলি কোম্পানি যা 1982 সালে প্রথম প্রজাত করা থাকে। হিউম্যান নামে হোয়াইট বায়োটেকনোলজি দ্বারা বায়োটেকনোলজি চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করা যায়। হোয়াইট বায়োটেকনোলজি এটি আলফা 1 তারপর হচ্ছে অ্যান্টি ট্রাইপসিনা তারপর হচ্ছে মানুষের যকৃত সৃষ্টি প্রোটিন তারপর হচ্ছে দেহে এর অভাবে ফুসফুসে এফাইসেমা দেখা যায়। তারপর হচ্ছে বিটি বেগুন বেসিলাস রিঙ্গোনেসিস নামক এটি সল ব্যাকটেরিয়া এবং ক্রিস্টাল প্রোটিন ব্যাকটেরিয়া তার হচ্ছে ফ্রাই এসি বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করেন এবং হচ্ছে বেগুনের নাম দেন হচ্ছে বিটি বেগুন কেমিক্যাল আলফাবেট অফ লাইফ তার হচ্ছে তার হচ্ছে
গুয়ানিন টি-সি এবং নাইট্রোজেন বেস ডিএনএ দ্বারা গঠিত এবং ডিএনএ দ্বারা জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। ধারাগুলো এটিসি এবং কেমিক্যাল আলফাবেট অফ লাইফ। জীবনের রাসায়নিক অক্ষর বলা হয়ে থাকে ডিএনএ লাইগেজ, তারপর যে এনজাইমের মাধ্যমে ডিএনএ খণ্ডকে কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে জোড়া লাগানো হয়ে থাকে তাদেরকে ডিএনএ লাইগেজ বলা থাকে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে তারপর কোনো ডিএনএ রেজিস্ট্রেশন এনজাইম তারপর গঠন করে জেল ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ডিএনএ এর মাধ্যমে ফটোগ্রাফিক বিন্যাসে বা ছাপ পাওয়া যায় তাদেরকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ প্রোফাইল বলা থাকে। ডিএনএ ফরেনসিক্সে জিনোম সিকোয়েন্সের মাধ্যমে অপরাধী শনাক্তকরণকে ডিএনএ ফরেনসিক্স বলা থাকে। জিএমএ এবং উদ্ভিদ জীব জিন প্রকৌশলের মাধ্যমে জীবের সমাজকে উদ্ভাবিত জীবের জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা থাকে। জিএম ফসল তারপর জেনেটিক্যালি মডিফাইড ক্রপ এবং মডিফাইড কৃষির মাধ্যমে উৎপন্ন ফসল তারপর এক নজর বিগত মেডিকেল পরিস্থিতি পরীক্ষার এমসিকিউ সহ। মাস্টার ব্লু প্রিন্টে বলা থাকে কোনটিকে? মাস্টার ব্লু প্রিন্টে বলা থাকে জিনোমকে তারপর কোন প্রযুক্তি ইনসুলিন তৈরি করা হয় থাকে? উত্তর হচ্ছে ডিএনএ রিকম্বিনেন্টের মাধ্যমে ইনসুলিন তৈরি হয় থাকে। আলু ও টমেটোর উদ্ভিদের প্রোটোপ্লাস্ট বিসন্ধন তৈরি করে যে নতুন উদ্ভিদের নাম হচ্ছে টমেটো। তারপর টিস্যু কালচার পদ্ধতির জনক হচ্ছে হ্যাপারল্যান্ডের বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্টেড ডিএনএ শনাক্ত করা যায়? উত্তর হচ্ছে ডিএনএ প্রোব। তারপর ডিএনএ চিকা উৎপাদন করা যায় কোন প্রযুক্তির মাধ্যমে? উত্তর হচ্ছে জীব প্রযুক্তি। ট্রান্সজেনিক প্রাণী থেকে নিম্নে কোনটি প্রথম উৎপাদিত হয়ে থাকে? হিউম্যান আলফা অ্যান্টিটিপসিন। তারপর ইন্টারফেরনের কাজ নয় কোনটি? হরমোন উৎপাদনে সাহায্য করে নিম্নে কোনটি ইন্টারফেরনের জন্য সঠিক? ইন্টারফেরনের জন্য সঠিক হচ্ছে ক্যান্সার কোষকে ধ্বংস করে ইনসুলিন হচ্ছে একটি প্রোটিন না। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে ইকোলাই হচ্ছে ব্যাকটেরিয়া কাজে লাগিয়ে তৈরি করা হয় থেকে ইনসুলিন। তারপর আছে নিম্নের কোনটি বায়োগ্যাসের উপাদান নেয়? উত্তর হচ্ছে নাইট্রোজেন। কোন ব্যাকটেরিয়াতে অ্যালকালাইন প্রোটিয়াস এনজাইম উৎপাদন ব্যবহৃত হয় না? উত্তর হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস। তারপর বর্তমানে বেশিরভাগ তারপর অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে নিম্নের কোনটি অণুজীব অংশগ্রহণ করে ইকোলাই। তার হচ্ছে কোন ছত্রাক অ্যান্টিবায়োটিকের টেরামাইসিন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ফ্লোরিয়া। তার হচ্ছে বায়োগ্যাসের মিথেনের পরিমাণ হচ্ছে 60 থেকে 70% ইনফরমেটিক্যাল ভর্তি পরীক্ষা ইম্পর্টেন্ট এমসিকিউ সময় সর্বপ্রথম কোষা কালচারের চেষ্টা করা থেকে 1902 সালে ব্যাখ্যা হচ্ছে টিস্যু কালচার। তারপর 1902 সালে তার হচ্ছে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী হ্যাপারল্যান্ড সর্বপ্রথম কোষা কালচার সৃষ্টি করেন। এতে সম্পূর্ণরূপে ফসল না হলে তিনি এই গবেষণার নতুন পথের সন্ধান দেন এবং তাকে তারপর টিস্যু কালচার পদ্ধতির জনক বলা থেকে টিস্যু কালচার পদ্ধতির জনক বলা থেকে টিস্যু কালচারের জনক পদ্ধতি বলা থেকে। বি হ্যাপারল্যান্ডটা তারপর উদ্ভিদের যে বিভাজন ক্ষমতা সজীব করে কোষে বাচ্চা টিস্যু থেকে তারপর পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাকে বলা থেকে তারপর উপরে সবগুলি সঠিক। প্রোটিপোনেসিস মাইক্রোপ্রোপাগেশন এবং ক্লোনিং প্রযুক্তি উদ্ভিদের যে কোন কোষ না বিভাজন ক্ষমতা তারপর সজীব কোষে বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ তারপর তৈরি হওয়ার ক্ষমতাকে বলা থেকে। তারপর প্রোটিপোনেসিস উদ্ভিদের যে কোনো বিভাজন সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাকে টটিপোটেন্সি বলা থেকে। উদ্ভিদের যে কোনো বিভাজন সবজি কোষ থেকে বা টিস্যু হতে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাকে টটিপোটেন্সি বলা থেকে। যেহেতু এই প্রক্রিয়া ক্ষুদ্র অংশ ব্যবহার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা থাকে তাই এদেরকে মাইক্রোপ্রোপাগেশনও বলা থেকে। আবার উদ্ভিদের কোনো অংশ কালচার করে তার মাতৃ ও পিতৃ গুণ সম্পন্ন করে প্রজন্ম তৈরি করা হয় থাকে তাদেরকে ক্লোনিং প্রযুক্তিও বলা থাকে। বায়োটেকনোলজি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর হচ্ছে কার্ল রিকি। বায়োটেকনোলজি সর্বপ্রথম করেন জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি শব্দটি আছে থেকে বহু পূর্বে 1919 সালে সর্বপ্রথম ব্যবহার করেছিল হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী তার হচ্ছে কার্ল রিকি। তারপর হচ্ছে বায়োটেকনোলজি সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়েছে? 1919 সালে। তারপর হচ্ছে নিম্নে কোনটি মূল পর্যায়ের সময় অন্তর্ভুক্ত নয়? মূল পর্যায়ের সময় অন্তর্ভুক্ত নেওয়া হচ্ছে প্রাথমিক বৃদ্ধি ব্যাখ্যা টিস্যু পর্যায়ের মূল পর্যায়ে তারপর অধিকাংশ ক্ষেত্রে তারপর টিস্যু কালচারের নিম্নলিখিত মূল্য প্রয়োগ করা যায়। প্রাথমিক কালচারের সৃষ্টি তারপর সেকেন্ডারি বৃদ্ধি তারপর পূর্ণাঙ্গ উদ্ভিদের পুনর্জন্ম তারপর প্রাকৃতিক উদ্ভিদের উদ্ভিদ স্থানান্তর। টিস্যু কালচারের মূল পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রে টিস্যু কালচারের নিম্নলিখিত মূল পর্যায়ে প্রয়োগ করা হয় থাকে প্রাথমিক কালচার সৃষ্টি, সেকেন্ডারি বৃদ্ধি তারপর পূর্ণাঙ্গ উদ্ভিদের পুনর্জন্ম তারপর প্রাকৃতিক উদ্ভিদের উদ্ভিদ স্থানান্তর। প্রতিটি সজীব কোষেরই একটি পূর্ণাঙ্গ এবং উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে ধারণা প্রবর্তন করেন হচ্ছে মর্গান। টটিপোটেন্সির ধারণা হচ্ছে আমেরিকান বিজ্ঞানী জীববিজ্ঞান মর্গান 1901 সালে সর্বপ্রথম প্রকাশ করেন যে তার হচ্ছে যে প্রতিটি সজীব উদ্ভিদ কোষের তা হচ্ছে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাকে তিনি টটিপোটেন্সি নামে অভিহিত করেন। প্রতিটি সজীব কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে হওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে বলা হচ্ছে এই ক্ষমতা বলা হয় থাকে টটিপোটেন্সি। তারপর হচ্ছে পুষ্টির মাধ্যমে তারপর পাত্র এবং অন্য কাছের জিনিসের নির্বীজ করা থেকে গরম বায়ু ওভেনে নির্বীজ করানো পুষ্টির মাধ্যমে লেগেছে পাত্র এবং কাছের জিনিসপত্র গরম বায়ু ওভেনে তারপর হট এয়ার ওভেন তারপর 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে নির্বীজে স্টেরিলাইজ করা হয় থাকে। ফর্সেপস এবং নিডল স্ক্যালপেট এবং জীবাণুমুক্ত সাধারণত বার্নারে রেখে গরম করে 95% অ্যালকোহলে ডুবিয়ে জীবাণুমুক্ত করা হয় থাকে। গরম বায়ু ওভেনে তারপর পুষ্টি মাধ্যমের পাত্র এবং নির্বীজ করানোর প্রকৃত তাপমাত্রা হচ্ছে 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। তারপর গরম বায়ু ওভেনে তারপর পাত্র নির্বাচন করে কত সময় ধরে রেখে দিতে হয়? উত্তর হচ্ছে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হয়। ফরসেপসের নিডল এবং স্ক্যালপেল তারপর জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে তারপর বার্নার। তারপর উদ্ভিদের টিস্যু কালচারের জন্য তারপর বেসাল মিডিয়ামের উপযুক্ত পিএইচ কত হচ্ছে 5.5 থেকে 5.8 কালচার মিডিয়াম পিএইচ। তারপর বিভিন্ন ধরনের মুখ্য উপাদান মাইক্রো এলিমেন্টস মিডিয়ামের শুরু 2 থেকে 4% এবং ফাটে হরমোন তারপর প্রভৃতি এই মিডিয়ামে থাকা প্রয়োজন তারপর মাধ্যমে করতে
তারপর হচ্ছে যেমন বাতার উপাদান, তারপর যেমন এগারোটা সঠিক মাত্রায় মেশাতে হয় থেকে মৌলিক উপাদান এবং সমৃদ্ধ আবদ্ধ মাধ্যমকে বেসেল মিডিয়াম বলে থাকে। মিডিয়ামের তারপর হচ্ছে পিএইচ হচ্ছে 5 থেকে 5.8 মধ্যে রাখা হয় থাকে। তারপর হচ্ছে কালচার মিডিয়ামের পিএইচ কত রাখা হয় থাকে, উত্তর হচ্ছে 5.5 থেকে 5.8। তারপর হচ্ছে যে যন্ত্রের মাধ্যমে জীবাণু ধ্বংস করা হয় থাকে তাদেরকে বলা হয় থাকে অটোক্লেভ। তার হচ্ছে ব্যাখ্যা জীবাণুমুক্তকরণ, তারপর হচ্ছে কালচার মিডিয়ামের পরিমাণের মতো তারপর হচ্ছে কনিক্যাল ফ্লাক্সে বা হচ্ছে টিউব এবং হচ্ছে জীবাণুমুক্ত করা থাকে। তারপর উদ্ভিদের যে অংশকে কালচারে করা হবে সেটিও জীবাণুমুক্ত করা হবে। এটা অটোক্লেভ এদের জীবাণুমুক্ত করা থাকে। অটোক্লেভ যন্ত্রের মাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস রাখা হয় থাকে। মিডিয়ামের জীবাণুমুক্ত অটোক্লেভ তারপর হচ্ছে তাপমাত্রা কত হয় থাকে 121 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে উদ্ভিদের টিস্যু কালচারের ক্লাসে বলতে যা বোঝানো হয় থাকে, এটা ক্লাসে বলতে বোঝানো হয় থাকে অবহেলা টিস্যু মন্ডকে, তার হচ্ছে ক্লাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি মিডিয়াম এক্সেলেন্ট তথা টিস্যু স্থাপন পরে তার হচ্ছে পাতারোগী বৈদিকাল 3000 থেকে 5000 লাগছে এবং তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75% নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে রাখা হয় থাকে। কয়েকদিনের মধ্যে টিস্যু বারবার বেশি হয়ে যেতে হয়, এটি কোষীয় মন্ডের মধ্যে পরিণত হয় থাকে। মন্ড হলো অবয়বহীন অবিন্যাসক টিস্যু গুচ্ছ, তারপর হচ্ছে এই কোষীয় মন্ডকে ক্লাসে বলা থাকে। ক্লাস থেকে এক সময় অসংখ্য মুখল সৃষ্টি হয়ে থাকে। টিস্যু কালচারের মাধ্যমে হচ্ছে ক্লাস সৃষ্টির উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন ঘটে না, শুধু মাধ্যমে প্লাজমের মিলনকে বলা থাকে সাইব্রেট। তাছাড়া সাইব্রেট সাধারণত সংখ্যার মাধ্যমে এবং স্টিগ্যামেটের মিলন সময় পুংগ্যামেট সাইটোপ্লাজমের খুবই কম থাকে এবং হচ্ছে তার স্টিগ্যামেটের বাইরে রয়ে যায়। কিন্তু ক্লোরোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড হলে তার হচ্ছে সেখানে দুটি প্রজাতি সম্পূর্ণ সম্পূর্ণ সাইটোপ্লাজম মিলন করে। এইভাবে যখন দুটি কোষের নিউক্লিয়াসের মিলন না করে শুধু সাইটোপ্লাজম মিলন করে সাইব্রেট বলা থাকে। প্রোটোপ্লাস্টের মিলনের মাধ্যমে সাইটোপ্লাজমের বিশেষ কোনো স্থানের মাধ্যমে হচ্ছে সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনীয়তা হচ্ছে বৈশিষ্ট্য সময় স্থানান্তর ঘটিয়ে নতুন না জাতের উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হচ্ছে। আলু, টমেটো, প্রোটোপ্লাস্টে ফিশন করে সিস্টেমের নাম দেওয়া হচ্ছে মোমেন্টো। তার কোন ধরনের মিলনকে সাইব্রিড বলা থেকে সাইটোপ্লাজমের সাথে সাইটোপ্লাজমের মিলনকে সাইব্রিড বলা থেকে। আলু ও টমেটোর প্রোটোপ্লাস্টে ফিশন করে সিস্টেমের নাম হচ্ছে পোমেটো। তারপর আছে উদ্ভিদ কালচারের মাধ্যমে নিচের কোনটি সঠিক নয়? টিস্যু কালচারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে বরক ধানি। তারপর হচ্ছে কালচারের ডিপ্লট উদ্ভিদ সংগঠিত হতে বরক ধানি কালচারে বরক ধানি কালচারের মাধ্যমে হচ্ছে হ্যাবলট উদ্ভিদ উৎপাদন করা হয়ে থাকে, যা উদ্ভিদ প্রচলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। পরবর্তীতে হ্যাবলট এবং উদ্ভিদ থেকে কাঙ্ক্ষিত ডিপ্লট পাওয়া যায়। তারপর হচ্ছে নিম্নবর্ণিত কোন গোত্রের তারপর হ্যাবলটের লাইন প্রতিষ্ঠা করা হয় এখন সম্ভব হয়নি? উত্তর হচ্ছে লেগুমিনোসে। তারপর হচ্ছে গোত্রের হ্যাবলটের লাইন হচ্ছে গ্রামিনে। ক্রুসিফারি, তারপর হচ্ছে সোলানেসি, তারপর হচ্ছে গোত্রের 50টি প্রজাতির হ্যাবলটের লাইন এবং প্রজাতি করা সম্ভব হচ্ছে বরক এবং বরক ধানি কালচার করার জন্য হ্যাবলটের উদ্ভিদ পাওয়া গেলেও হচ্ছে ডিপ্লটে উদ্ভিদ সৃষ্টি করা থাকে। নোট হাসান সারা বইয়ে পোয়াসি সোলানেসি এবং সেব্রাসি কেসি ভ্যাবলটের লাইনের প্রতিষ্ঠার কথা লেখা আছে। তার হচ্ছে কোনটি পুষ্টি উপাদান মাধ্যমে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে? উভয়ই সঠিক। এমএস মিডিয়াম এবং হচ্ছে B5 মিডিয়াম পুষ্টি মাধ্যমে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। পুষ্টি মাধ্যম নিউট্রিয়েন্ট মিডিয়াম পুষ্টি মাধ্যমের উপরে তার হচ্ছে টিস্যু কালচার ও সব ধরনের নির্ভর করে। টিস্যু কালচারের জন্য কোনো একক পুষ্টি মাধ্যম নেই। তার হচ্ছে বিভিন্ন প্রকারের তার হচ্ছে টিস্যু কোষ এবং অঙ্গের পালনের কালচারের জন্য তার হচ্ছে উপযুক্ত পৃথক পৃথক মাধ্যমের জন্য পরীক্ষা দ্বারা জেনে নেওয়া প্রয়োজন। বিভিন্ন বিজ্ঞানী তাদের গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকে বিভিন্ন পুষ্টি মাধ্যমে সুপারিশ করেছেন। এদের মধ্যে এমএস মিডিয়াম, মার্শারিস এবং হচ্ছে স্কুক 1962 এবং B5 মিডিয়াম তার হচ্ছে গ্যামবর্গ, তার হচ্ছে HL, তারপর হচ্ছে 1968 সালে সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। নিম্নের কোনটি টিস্যু কালচারের জন্য ব্যবহার নয়? টিস্যু কালচারের ব্যবহার নাম হচ্ছে ডিপ্লট উদ্ভিদের সৃষ্টি। ডিপ্লট উদ্ভিদ সৃষ্টি টিস্যু কালচারের ব্যবহার নয়। তারপর হচ্ছে টিস্যু কালচারের ব্যবহার হচ্ছে মাইক্রোপ্রপাগেশন রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, দেহ হচ্ছে ভ্রূণ সৃষ্টি, তার হচ্ছে দেহকোষের সংকলন, হ্যাবলট উদ্ভিদ সৃষ্টি দ্রুত কোনো সৃষ্টির মাধ্যমে হচ্ছে বংশ বিস্তার এবং হচ্ছে সোমাক্লাইন ভেরিয়েশন ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, ভ্রূণধার সেকেন্ডারি বিভাগীয় দ্রব্য উৎপাদন। টিস্যু কালচার ব্যবহার হচ্ছে মাইক্রোপ্রপাগেশন রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি, দেহ হচ্ছে ভ্রূণ সৃষ্টি, দেহ কোষের সংকলন, হ্যাপ্লয়েড উদ্ভিদের সৃষ্টি, তার হচ্ছে দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে হচ্ছে বংশ বিস্তার, তার হচ্ছে সোমাক্লোয়াইন ভেরিয়েশন, তার হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, তার হচ্ছে ভ্রূণের বিস্তার এবং হচ্ছে সেকেন্ডারি বিভাগীয় দ্রব্য উৎপাদন। ট্রান্সজেনিক প্রাণীর মলমূত্র থেকে তার হচ্ছে ওষুধ ধারণকে বলা হয় মলিকুলার ফার্মিং। তার হচ্ছে মলিকুলার ফার্মিং হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলিকে বায়োরিয়েক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এসব প্রাণীর দুধ, রক্ত, মূত্র থেকে তার হচ্ছে ওষুধ ধারণ করা থেকে এদেরকে মলিকুলার ফার্মিং বলা থেকে। বায়োরিয়েক্টর হলো যেসব ট্রান্সজেনিক প্রাণী থেকে ওষুধ ধারণ করা হয় থাকে তাদেরকে বলা থেকে বায়োরিয়েক্টর। যেসব ট্রান্সজেনিক প্রাণী থেকে ওষুধ ধারণ করা হয়। মেরিস্টেম কালচার প্রয়োগ করে তার হচ্ছে নিম্নে কোন উদ্ভিদের প্রজনন করা হয়? টমেটোর মেরিস্টেম কালচার পদ্ধতিতে প্রয়োগ করে উদ্ভিদের প্রজনন করা হয়ে থাকে। তারপর টিস্যু কালচার ব্যবহার প্রয়োগ, তার উদ্ভিদের প্রজনন উন্নত জাত উদ্ভাবন বানায় টিস্যু কালচারের ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কিত একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো। টিস্যু কৌশল তার প্রয়োগ এবং উদাহরণ তার মিশ্রণ কালচারের প্রয়োগ হচ্ছে বিভিন্ন রোগমুক্ত উৎপাদন আর ভাইরাস মুক্ত চারা উৎপাদন। তার উদাহরণ হচ্ছে টমেটো, আনারস, তার মাইক্রোপ্রোপাগেশন, তার মাতৃ গুণাবলী অক্ষুণ্ণ রেখে কাঙ্ক্ষিত উদ্ভিদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করা, যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে বেলতুত, সোমাটিক এমব্রায়োজেনেসিস। তারপর হচ্ছে কাঙ্ক্ষিত উদ্ভিদের বিকাশ এবং দ্রুত সংখ্যা বৃদ্ধি এবং হচ্ছে নতুন জাত সৃষ্টি, বেগুন, টমেটো, তারপর হচ্ছে সোমাক্লোনের
রিজেনারেশন রিজেনারেটর বা উৎপাদন তার হচ্ছে উৎপাদিত যোগী এবং হচ্ছে কাঙ্ক্ষিত বংশগতি পরিবর্তিত ঘটিয়ে তার হচ্ছে নতুন জাত সৃষ্টি, যেমন হচ্ছে গোলাপ, স্ট্রবেরি, তরমুজ। ইনভিট্রো সিলেকশন তার হচ্ছে কোষ নির্বাচনের চাপ প্রয়োগ করে তার হচ্ছে উদ্ভিদে উপযোগী তার হচ্ছে বংশগতি পরিবর্তন না সম্পন্ন উদ্ভিদ নির্বাচন, তার হচ্ছে গোলাল, তার হচ্ছে ধান, গম, কলা। তার হচ্ছে কালচারাল ডেভেলপে উদ্ভিদ এবং জেনেটিক অধ্যয়নের জন্য হেমোজিকে এবং পিওর ব্রিডিং লাইন সৃষ্টি থেকে পেঁপে, ধুতুরা, তামাক, এমব্রায়ো কালচার, তার হচ্ছে দূরের সম্পর্কে উদ্ভিদের জন্য তার হচ্ছে আনব্রিডেশনের জন্য এমব্রায়ো উদ্ধার এবং কালচার করে পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপাদন, তার হচ্ছে বীজের শুদ্ধ অবস্থা দমন করে বেল, পেঁপে, বেগুন, তার হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার, প্রোটোপ্লাস্টের পিছনের মাধ্যমে হচ্ছে ভিন্ন প্রজাতির উপযোগী জিন অন্তর্ভুক্ত করে হাইব্রিড লাইনে তৈরি করে এবং হচ্ছে উদ্ভিদের রিজেনারেশন, তামাক, লেবু, পেঁপে, সরিষা, আলু। রিকম্বিনেন্ট উদ্ভিদের সৃষ্টি তারপর হচ্ছে জেনেটিক ট্রান্সফারেশনের মাধ্যমে হচ্ছে রিকম্বিনেন্ট উদ্ভিদের তৈরি। মাইক্রোপ্রোপাগেশনের জন্য প্রয়োগ করা হয় থাকে মাইক্রোপ্রোপাগেশনের জন্য প্রয়োগ করে নিম্নের কোন উদ্ভিদের প্রজনন করা হয়? উত্তর হচ্ছে তুঁত। তার হচ্ছে ইনভিট্রো সিলেকশনের মাধ্যমে প্রয়োগ করে নিম্নের কোনটি কালচার করা হয় থাকে? উত্তর হচ্ছে কলা। তার হচ্ছে নিম্নের কোন পদ্ধতিতে পেঁপে উদ্ভিদের কালচার সম্ভব নয়? মেরিস্টেম কালচারের মাধ্যমে আছে পেঁপের কালচার সম্ভব নয়। আচ্ছা, মেরিস্টেম কালচার হচ্ছে বিভিন্ন রোগমুক্ত বিশেষ করে ভাইরাসে মুক্ত চারা উৎপাদন, যে উদাহরণ হচ্ছে টমেটো এবং আনারসের মেরিস্টেম কালচার ব্যবহৃত হয়। মাইক্রোপ্রোপাগেশন হচ্ছে বেল ও তুঁত। সোমাটিক এমব্রায়োজেনেসিস হচ্ছে বেগুন ও টমেটো। তারপর হচ্ছে ইন ভিট্রো সিলেকশন হচ্ছে গোলালু, টমেটো, কলা ইত্যাদিতে। তারপর হচ্ছে অ্যান্থার কালচারের মাধ্যমে হচ্ছে পেঁপে, ধুতুরা, তামাক এবং হচ্ছে এমব্রায়ের মাধ্যমে হচ্ছে বেল, পেঁপে, বেগুন। তার হচ্ছে প্রোটোপ্লাস্টের কালচারের মাধ্যমে হচ্ছে তামাক, লেবু, পেঁপে, সরিষা, আলু। তারপর হচ্ছে রিকম্বিনেন্ট উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে হচ্ছে তামাক। তার হচ্ছে বীজের সুপ্ত অবস্থা নিচের কোনো কালচার পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে এমব্রায়ো কালচারের মাধ্যমে। তারপর হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদে উদ্ভাবনের জন্য তার হচ্ছে নিচের কোনো কালচার পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে? প্রোটোপ্লাস্টের কালচারের মাধ্যমে। তার হচ্ছে অ্যাপ্লাইড উদ্ভিদে উদ্ভাবনের জন্য নিচের কোনো কালচার পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? উত্তর হচ্ছে অ্যান্থার কালচারের মাধ্যমে। তারপর হচ্ছে নিম্নের কোনটি সঠিক না? উত্তর হচ্ছে রিকম্বিনেন্ট উদ্ভিদের সৃষ্টি হচ্ছে আলু। তারপর হচ্ছে নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে এমব্রায়ো কালচার হ্যাপ্লয়েড উদ্ভিদে উৎপাদন সঠিক নয়। তারপর হচ্ছে সর্বপ্রথম ডিএনএ তৈরি করেন, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হচ্ছে পল বার্গ। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ার জন্য মাইলফলক মাইলস্টোন অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং 1972 সালে। তার হচ্ছে পল বার্গ সর্বপ্রথম ডিএনএ তৈরি করেন না পল বার্গ সর্বপ্রথম রিকম্বিনেন্ট ডিএনএ এক্ষেত্রে ল্যাম্ডা ভাইরাসের তার হচ্ছে ডিএনএর সাথে বানানো বিদ্যমান তার হচ্ছে HB40 ভাইরাসের মাধ্যমে ডিএনএ সংযোগ ঘটানো হয়ে থাকে। তার হচ্ছে 1972 সালে হেভারল্যান্ড বায়োর এবং হচ্ছে স্ট্যানলে কোহেন সর্বপ্রথম ইস্কেরা গলায় এবং সেই গলায় ব্যাকটেরিয়া প্লাজমিড অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী জিন প্রবেশকারী ট্রান্সজেনিকা জীব সৃষ্টি করেন। তার হচ্ছে 1974 সালে রুডolf জেনিস্কা তার হচ্ছে উদ্ভিদের ভ্রূণে বাইরের ডিএনএ প্রবেশ ঘটিয়ে তার হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদের সৃষ্টি করেন এবং হচ্ছে যা বিশ্বের প্রথম ট্রান্সজেনিক উদ্ভিদ হিসেবে প্রাণী হিসেবে বিবেচিত। 1982 সালে ইনসুলিনের উৎপাদন করে ব্যাকটেরিয়া বাজারজাত করা শুরু হয়। 1994 সালে জিএমও খাদ্য বিক্রি শুরু হয়ে থাকে। তারপর হচ্ছে 2003 সালে জিএমএ নকশাকৃত প্রাণী গোল্ডফিশ আমেরিকাতে বিক্রি করা হয়। 2010 সালে যে ক্রেগ ফেন্ডার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সিনথিয়া নামক ব্যাকটেরিয়া তৈরি করেন, যা বিশ্বের প্রথম সিনথেটিক জীব নামে পরিচিত। সর্বপ্রথম ট্রান্সজেনিক প্রাণী ছিল হচ্ছে ইঁদুর। প্রথম ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করেন হচ্ছে রুডolf প্রথম ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করেন হচ্ছে রুডolf জেইনিস্কা। তার হচ্ছে সর্বপ্রথম ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবিত হয় থেকে 1974 সালে। ইনসুলিন উৎপাদন করে ব্যাকটেরিয়ার বাজারজাত শুরু করা হয় থেকে 1982 সালে। তার হচ্ছে প্রথম সিনথেটিক জীবটি তৈরি করা হয় থেকে 2010 সালে। তার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে জ্যাক উইলিয়ামসন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করা হয়েছে জ্যাক উইলিয়ামসন, যারা বায়োটেকনোলজি সর্বপ্রথম ব্যবহার 1951 সালে সায়েন্স ফিকশন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছেন জ্যাক উইলিয়ামসন। বায়োটেকনোলজি সর্বপ্রথম 1951 সালে সায়েন্স ফিকশন লেখক জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগন সাইলেন্টের সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগন সাইলেন্টে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। ইকোলাই ব্যাকটেরিয়া সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান হচ্ছে লাডারবার্গ। সর্বপ্রথম হচ্ছে প্লাজমিডের সন্ধান পান ইকোলাইতে। প্লাজমিডের ক্রোমোজোম বহির্ভূত তারপর হচ্ছে বৃত্তাকার ডিএনএ অণুকে প্লাজমিড বলা থাকে। লাডারবার্গ 1952 সালে ইকোলাই ব্যাকটেরিয়াতে কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান। নতুন কিছু সংখ্যক পরিতক সেও তার হচ্ছে প্লাজমিডের সন্ধান পাওয়া আছে, যেমন হচ্ছে ইস্ট। তাছাড়া প্লাজমিডের ডিএনএ অণু তার স্বাধীনভাবে অনুলিপন করতে পারে। তার হচ্ছে মূল ক্রোমোজোমের বাইরে এবং এটি অতিরিক্ত এবং ক্ষুদ্রাকার ডিএনএ হিসেবে প্রায় সমস্ত ব্যাকটেরিয়াতে প্লাজমিড অবস্থান করে। তার হচ্ছে এদের কোষের সংখ্যা প্রায় 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। কোষ প্রতি তার হচ্ছে প্লাজমিডের সংখ্যা হতে পারে 1 থেকে 1000। তার হচ্ছে প্লাজমিডের বৈশিষ্ট্য 9 কোনটি?
উত্তর হচ্ছে এর আণবিক ওজন হচ্ছে 10^6 10^6 প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্লাজমিডের চক্রাকার দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে। এটা আণবিক হচ্ছে 10^6 থেকে 200 × 10^6 এর ডাউনলোড, তার সেটি অল্প সংখ্যক জিন ধারণ করে থাকে। রেজিস্ট্রেশন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের নিজ অংশগুলো কেটে ফেলা যায়। কোনো প্লাজমিডের জিন না তার বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন হচ্ছে কোলসিন, ফিব্রিওসিন ইত্যাদি। তার কোনো প্লাজমিডের জিনে বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, যেমন হচ্ছে গ্লিসিন, ফিব্রিওসিন ইত্যাদি। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন, তার হচ্ছে প্লাজমিড কোনটি? অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন প্লাজমিড হচ্ছে আর প্লাজমিড। তারপর হচ্ছে প্লাজমিডের প্রকার হয়ে থাকে, প্লাজমিডের প্রধানত 3 প্রকার হয়ে থাকে, এফ এবং হচ্ছে প্রাইম। তার হচ্ছে প্লাজমিডের তার হচ্ছে এটি ব্যাকটেরিয়াতে কোনো ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর করার জন্য দেয় হয়ে থাকে। এফা প্রাইমে তার হচ্ছে প্লাজমিডের ব্যাকটেরিয়াতে বিলি তৈরি করে, যার জন্য সাহায্য করে। আর প্লাজমিড হচ্ছে এইসব প্লাজমিড অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে। তার হচ্ছে আর প্লাজমিডের ছড়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধক ক্ষমতা উৎপন্ন থাকে। কোলা প্লাজমিড হচ্ছে যেসব প্লাজমিডে কোলিসিন এবং উৎপাদনকারী জিন থাকে তাদেরকে কোল প্লাজমিড বলা থাকে। কোলিসিন এক ধরনের হচ্ছে প্রোটিন, তার হচ্ছে যা সংবেদনশীল কোলাইতে তার হচ্ছে কোষকে ধ্বংস করতে পারে। কোল থেকে তার হচ্ছে প্লাজমিডের সমতুল্য। তারপর হচ্ছে প্লাজমিডটা আছে যার ফিব্রিওসিন এবং হচ্ছে উৎপাদন গিয়ে ফিব্রিওসিন গবেষণা ফিব্রিও কোলাইন হিসেবে ধ্বংস করা যায়। তারপর কোনটি প্লাজমিডে তার হচ্ছে বিলি তৈরি করে জনজননে সাহায্য করে হচ্ছে প্রাইম প্লাজমিডে তার হচ্ছে ডিএনএ তার হচ্ছে দ্বিতীয় অংশে বলা থেকে রেজিস্ট্রেশন এনজাইম, তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে তারপর হচ্ছে ব্যবহৃত এনজাইম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য বিভিন্ন এনজাইম আছে। তাদের কার্যাবলী দেওয়া হলো এনজাইমের নাম হচ্ছে রেজিস্ট্রেশন এনজাইমের কাজ হচ্ছে এই এনজাইম ডিএনএ হেরে তার হচ্ছে কাঙ্ক্ষিত অংশ গঠন করা থেকে এটি ডিএনএ অনিশ্চ অণু তার হচ্ছে অনুক্রমে কাজ করে। তার হচ্ছে রিভার্সাল ট্রান্সক্রিপ্ট তার হচ্ছে পরিপূরক সিডিএনএ তার হচ্ছে অনুক্রম সিটিতে কাজ করে ডিএনএ পলিমারেজ এনজাইম অনুরূপে ডিএনএ তার হচ্ছে তৈরি করা হচ্ছে যেন হচ্ছে ডিএনএ থেকে সিডিএনএ নিউক্লিয়াস এনজাইম তার হচ্ছে মাধ্যমে ডিএনএর অসমান প্রান্তকে তার হচ্ছে সমান করে থাকে টার্মিনাল ট্রান্সফরমেশন। তবে স্টিক প্রান্তকে তৈরি তার হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম তার হচ্ছে ডিএনএ তার হচ্ছে মাধ্যমে হচ্ছে কর্তৃত্ব অংশ আর প্লাজমিডের কর্তৃত্ব অংশকে তার হচ্ছে ডিএনএ তৈরি করা হয় থাকে। তার হচ্ছে এনজাইমের প্রয়োজন হয়ে থাকে, তার হচ্ছে ডিএনএ লাইগেজ তার হচ্ছে এনজাইমে তার হচ্ছে সিডিএনএ হলো তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম হচ্ছে ডিএনএ এবং এনজাইমের কাছে নিচের কোনটি উত্তর হচ্ছে ডিএনএ থেকে সিডিএনএ সিটি ডিএনএ স্টিক প্রান্তকে বলা থেকে কোন এনজাইম টার্মিনাল ট্রান্সফারেন্স দেওয়া আণবিক কাছে বলা থেকে কোনটি রেজিস্ট্রেশন এনজাইম আণবিক কাছে বলা রেজিস্ট্রেশন এনজাইম হচ্ছে যেসব এনজাইম দ্বিতন্ত্রী ডিএনএ এবং অনুক্রম এবং সিকোয়েন্সার শনাক্ত উভয় সূত্রে দেওয়া হচ্ছে বন্ধন নির্ধারণ করতে থাকে ট্রান্সক্রিপশন এনজাইম রেজিস্ট্রেশন নিউক্লিয়াস আরবি বলা থেকে। ডিএনএ অন্যর স্থানের জন্য এটি জিন প্রকৌশলে ব্যাপক হাজার রকমের হয়ে থাকে, আণবিক কাছে হয়ে থাকে। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ রেজিস্ট্রেশন এনজাইম হান্টার 11 হচ্ছে ইনফ্লুয়েঞ্জা তারপর রেজিস্ট্রেশন এনজাইমের উৎস উপকারী ডিএনএ ব্যাপক রেজিস্ট্রেশন এনজাইমের লেখা হচ্ছে ইকো আর ওয়ান তারপর স্কোর ইকোলাই স্ট্রিকি তারপর হচ্ছে ইকো আর ওয়ান তারপর স্কোর ইকোলাই স্ট্রিকি তারপর হচ্ছে ব্যাম H1 হচ্ছে ব্যাসিলাস অ্যামিলোল কিউব ফ্যাসিনাস স্ট্রিকি। তারপর হচ্ছে হ্যান্ড ওয়ান হচ্ছে হ্যামোপ্লাস ইনফ্লুয়েঞ্জা তারপর হচ্ছে এইচপিএ হ্যামোপ্লাস প্যারা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে প্ল্যান্ট। ইকোরাই হচ্ছে স্কোরাকোলাই তার হচ্ছে ব্যাম H1 হচ্ছে ব্যাসিলাস অ্যানিলোকিউফেসেন্স তার হচ্ছে হ্যান্ড ওয়ান হচ্ছে হেমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা। ডিএনএ কর্তনের ছুরিকা বলা থেকে রেজিস্ট্রেশন এনজাইম তার হচ্ছে রেজিস্ট্রেশন এনজাইম যে এনজাইম প্রয়োগ করে তার হচ্ছে ডিএনএ অনুরূপ নির্দিষ্ট সিকোয়েন্সের জন্য এটি নিজস্ব অংশ কেটে নেওয়া যায় এবং হচ্ছে এনজাইমকে রেজিস্ট্রেশন এনজাইম বলা থেকে এদেরকে রেজিস্ট্রেশন অ্যান্টোনিউক্লিয়াসও বলা হয় থাকে। রেজিস্ট্রেশন এনজাইমকে ডিএনএ এবং ছুরি হিসেবে ধরা হয় থাকে। কোনটি রেজিস্ট্রেশন এনজাইমের উদাহরণ উত্তর হচ্ছে ইকো আর ওয়ান তার হচ্ছে রেজিস্ট্রেশন এনজাইমের উদাহরণ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে তার হচ্ছে 250টি অধিক রেজিস্ট্রেশন এনজাইম পৃথক করা আছে, যেমন হচ্ছে ইকো আর ওয়ান। রেজিস্ট্রেশন এনজাইমের উদাহরণগুলো হলো যেমন উদাহরণ হলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে তারপর সে পর্যন্ত 250টি রেজিস্ট্রেশন যেমন উদাহরণ পৃথক করা হয়েছে। প্রথম ইকো আর ওয়ান হ্যান্ড ওয়ান বিএম H1 এইচপি 11 তারপর এমবিও রেজিস্ট্রেশন যেমন উদাহরণ হচ্ছে রেজিস্ট্রেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে পদ্ধতি স্পেসিকে বেস সিকোয়েন্সের অংশ কেটে দেয় এবং রেজিস্ট্রেশন তারপর সেই মাধ্যমে সিকোয়েন্সে তারপর অংশ কাটা হয়ে 4 থেকে 6 জোড়া তারপর বেস অংশ কেটে থাকে তারপর রেজিস্ট্রেশন ডিএনএ প্রযুক্তি সূক্ষ্মচুরি। তাছাড়া বর্তমানে কোনো পদ্ধতিতে পোষক এবং ডিএনএ করা হয় থেকে উত্তর হচ্ছে ইলেকট্রোপ্রোপোগেশন তারপর ডিএনএ প্রকাশ করা থেকে জিনোম এবং ডিএনএ প্রকাশ করা থেকে জীবের মাধ্যমে হচ্ছে পরিবর্তিত হয়ে থাকে শনাক্তকরণের মাধ্যমে হচ্ছে জিন মার্কার এবং হচ্ছে কোষ তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ এবং মাধ্যমে হচ্ছে সাধারণত জিন মার্কার করা হচ্ছে তারপর আর প্লাজমিড এবং হচ্ছে টেট্রা তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে বহু প্রচলিত জিন মার্কার আর প্লাজমিড।
তারপর হচ্ছে ডিএনএ, তারপর হচ্ছে কোন কাজে ব্যবহার করা হয় থাকে উত্তর হচ্ছে ডিএনএ, তারপর হচ্ছে সিকোয়েন্সের আছে কিনা, তারপর হচ্ছে ঠিক, তারপর হচ্ছে ডিএনএ, তারপর হচ্ছে সিকোয়েন্সের মাধ্যমে হচ্ছে ডিএনএ ব্যবহার করা থাকে, এগুলো হচ্ছে 20 থেকে 200 নিউক্লিওটাইডে যুক্ত, তারপর হচ্ছে ডিএনএ, তারপর হচ্ছে পরিচিতমূলক কাটা থাকে, তারপর হচ্ছে সিকোয়েন্সে সঠিক আছে কিনা তা জানার জন্য ব্যবহৃত হয়ে থাকে ডিএনএ প্রোব। কোনটি বর্তমানে ডিএনএ শনাক্ত করা হয় থাকে উত্তর হচ্ছে ডিএনএ প্রোব, তারপর হচ্ছে রিকম্পোনেন্টটা তার হচ্ছে মাধ্যমে হচ্ছে শনাক্ত করা হচ্ছে বিচার পদ্ধতি রেজিস্ট্রেশন রাইজেশন এবং হচ্ছে জেনেটিক প্রোবের মাধ্যমে। জেনেটিক প্রোব এবং হচ্ছে মেটাল ডিটেক্টরের গ্রহণীয় উপাদান, তার হচ্ছে জেনেটিক প্রোব হলো অ্যাক্টিভিটি, তার হচ্ছে চিহ্নিত টার্গেটের জিনের কাঙ্ক্ষিত পরিপূরক বা স্ট্র্যান্ড বিশিষ্ট ডিএনএ এবং এমআরএনএ এবং ডিএনএ এবং আরএনএ প্রোব। তার হচ্ছে যে জিন ক্লোনিং এর মাধ্যমে প্রয়োজনীয় উপাদান না কোনটি উত্তর হচ্ছে হরমোন। তার হচ্ছে জিন ক্লোনিং এর মাধ্যমে যে ব্যবহৃত প্রয়োজনীয় উপাদান হচ্ছে কাঙ্ক্ষিত জিন বা হচ্ছে ডিএনএ টার্গেটের জিন ডিএনএ, তার হচ্ছে ক্লোনিং ভেক্টর, তার হচ্ছে ক্লোনিং ভেক্টর উৎসেচক এনজাইম, তার হচ্ছে পোষক হোস্ট। জিন ক্লোনিং এর ভেক্টর হিসেবে প্রয়োগ করা হয় না কোনটি উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে ডিএনএ তৈরির জন্য বহুল ব্যবহৃত হচ্ছে PUC19, তারপর হচ্ছে রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির জন্য ব্যবহৃত প্লাজমিড হচ্ছে রিকম্বাইন্ড ডিএনএ, তারপর হচ্ছে বহুল ব্যবহৃত তার হচ্ছে প্লাজমিড হলো PUC19, তারপর হচ্ছে এই প্লাজমিডে এমপিসিলিন, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী জিন রয়েছে, এছাড়াও তার হচ্ছে প্লাজমিড হলো FVBR, তার হচ্ছে 22। অ্যাসপ্লাইন অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী জিন রয়েছে নিচের কোন প্লাজমিডে উত্তর হচ্ছে PUC19, তার হচ্ছে নিচের কোনটি জেনেটিক এনজাইমের মাধ্যমে হচ্ছে পোষক উত্তর হচ্ছে হেইপোডিয়া ভাইরাস, তার হচ্ছে রিকম্বাইন্ড ডিএনএ পোষকের জিনিস স্থানান্তর রিকম্বাইন্ড ভেক্টরকে এটি পোষকে স্থানান্তর করা থাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তার হচ্ছে পোষকের স্থানান্তর প্রোক্যারিওটস, তার হচ্ছে ইকোলাই বেসিলাস সাবটিলিস প্রো এগ্রো ব্যাকটেরিয়াম হিসেবে, তার হচ্ছে ব্যাকটেরিয়া, তার হচ্ছে শতকরা সেক্রোমাইসিস সেরেবেসি, তার হচ্ছে ইউক্যারিওটস, তার হচ্ছে কোন ধরনের এটা উদ্ভিদ এবং প্রাণী হিসেবে একটা উন্নত নমুনা তৈরি করার উদ্দেশ্যে ক্লোফার গাছে, তার হচ্ছে নিজের কোনটি, তার হচ্ছে সালফার গ্যাসের জন্য সিটিকালে করা হচ্ছে সূর্যমুখী, তার হচ্ছে সালফার সমৃদ্ধ ক্লোফার গ্যাস হচ্ছে ডিএনএ পরিচিত সর্বমুখী, তার হচ্ছে সালফার অ্যামিনো গ্যাসের সৃষ্টিকারী, তার হচ্ছে এগ্রো ব্যাকটেরিয়া। তার হচ্ছে ফেসিনাস, হচ্ছে ব্যাকটেরিয়া ডিএনএ এবং ক্লোভার ঘাসে তার হচ্ছে স্থানান্তর করা হয়েছে, তার হচ্ছে ফলে ডিএম খাদ্য প্রস্তুত হিসেবে ঘাসে গেলে তার হচ্ছে উন্নত মানের তার হচ্ছে পৃথকভাবে সালফার সমৃদ্ধ খাবার দেওয়ার প্রয়োজন হয় না, হচ্ছে না। সূর্যমুখী সালফার তৈরিগত জিনা, তার হচ্ছে ক্লোভার ঘাসে ট্রান্সজেনিক উদ্ভিদ, তার হচ্ছে রিকমেন্ড প্রেক্টরকে পোষক কোষে স্থানান্তর প্রক্রিয়া নয় কোনটি উত্তর হচ্ছে ট্রান্সপোর্টেশন। কে কত সালে তার হচ্ছে PCR জিন ক্লোনিং পদ্ধতি আবিষ্কার করেন উত্তর হচ্ছে আমেরিকান বিজ্ঞানী ক্যালেম ওয়ালেস 1940 সালে। জিন ক্লোনিং প্রকারভেদ হচ্ছে দুই প্রকার হয়ে থাকে, তারপর হচ্ছে ভেক্টরের মাধ্যমে হচ্ছে জিন ক্লোনিং এবং পিসিআর মাধ্যমে হচ্ছে জিন ক্লোনিং। পিসিআর প্রযুক্তিতে জিন ক্লোনিং আমেরিকা তার হচ্ছে ভেক্টরের পোষক দিয়ে প্রবেশকরণ হলে পোষকের মাধ্যমে হচ্ছে কাঙ্ক্ষিত জিনের বিভাজন ঘটে, এর উপর সংখ্যক বিতর্ক করা হচ্ছে 1940 সালে। আমেরিকান বিজ্ঞানী ক্যারি মলিয়াস তার হচ্ছে সর্বপ্রথম বহির্ভূতভাবে ডিএনএ এটার মাধ্যমে হচ্ছে দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন, এই প্রযুক্তি পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলা থাকে। অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধানের জন্য ডিএনএ কত ধরনের কোন যে ব্যবহার করা হয় থাকে অ্যালকালিন ফসফেট।